না, চিন্তা নাই। দেখো আমরা লাস্ট করেছিলাম কি, একটু এক নজরে দেখিয়ে দিই যারা দেখো নাই। লস অফ গ্যাস, পরিবেশ রসায়ন মনে হয় চ্যাপ্টারটা পড়তেছি আমরা। বয়েলের সূত্র পড়েছিলাম আমরা, যে কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক হয় যখন তাপমাত্রা আর ভরগুলো আমরা ঠিক রাখবো। তাপমাত্রা চেঞ্জ আর ভর চেঞ্জ করলে এই সূত্র খাটে না। এইখান থেকে আমরা P1 V1 = P2 V2 দেখেছিলাম, এবং বুদবুদের একটা বাবলের একটা অঙ্ক করেছিলাম, যেটা আজকে আবার করব একটু পরে, এখন না, ওইটার আপগ্রেডেড ভার্সনটা করব। এরপরে পি আর ভি এর গ্রাফ দেখেছিলাম, এরকম হয়। এভাবে করে আমরা পি আর ভির মধ্যে গ্রাফ আঁকলে, এরকম গ্রাফ যদি তিনটা তাপমাত্রায় আঁকি, T1 T2 T3-তে, এইখান থেকে আমি বলছিলাম যে T1 বড় না T2 বড় না T3 বড়, সেটা বের করার উপায় হলো এই বরাবর একটা রেখা টানবা, সরি রেখাটা বাঁকা হয়ে গেছে, এই বরাবর একটা রেখা টানবা। রেখা মানে অমিতাভের গার্লফ্রেন্ড না, ওই রেখা না, বুঝছো? আচ্ছা, যে কথা বলতেছিলাম, এইখানে এই তাপমাত্রা বড় না এই তাপমাত্রা বড় সেটা বোঝার জন্য রেখাটা টানবা। রেখা মানে হইলো এইখানে একটা নির্দিষ্ট আয়তনে আমি চিন্তা করতেছি যে চাপটা কোথায় বেশি হচ্ছে, এইখানে চাপটা কম হচ্ছে, এইখানে চাপটা বেশি হচ্ছে। তার মানে তাপমাত্রা T3টাই বেশি হওয়ার কথা, নাইলে তো এইখানে চাপ বাড়ার কথা ছিল না। চাপটা এই অংশটা সবচেয়ে বেশি, আয়তন তো আমি একটা দাগ দেওয়ার মানে ওইখানে ফিক্স করে ফেলছি। এভাবে করে আমরা বুঝতে পারবো যে এই তিনটা তাপমাত্রার মধ্যে সম্পর্কটা হলো এরকম, T3 সবচেয়ে বড়, বাকিগুলো ছোট। এভাবে পি ভার্সেস পি, পি ইনভার্সের সাথে ভি এর গ্রাফ, ভি ভার্সেস পি ইনভার্স গ্রাফ যদি আমরা আঁকি তাহলে এরকম দেখা যাবে। জেনারেলি তোমরা অনেকে আবার কনফিউজ করো জিনিসটাকে, ভি ভার্সেস পি ইনভার্স বলবো এটাকে, নাকি পি ইনভার্স ভার্সেস ভি বলবো। আসলে জেনারেলি আগে যেটা বলে ওইটা ওয়াই অক্ষটা বলা থাকে, পরেরটা এক্স অক্ষ বলা থাকে। যদি অন্য কথা না বলে দেয়, পাশে যদি বলে দেয় যে এটা এক্স এটা ওয়াই, তাহলে তো আর কোনো কথাই নাই। আর পি ভি ভার্সেস ভি অথবা পি যাই আঁকো না কেন সব সরল লেখা পাবা, কারণ পি আর ভি কনস্ট্যান্ট বয়েলের সূত্র থেকে। চার্লসের সূত্র হলো ভি সমানুপাতিক টি যখন প্রেশার এবং ম্যাস কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা এটাকে একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে ব্যালেন্স করে দুই পাশে ভি বাই টি = কে করলাম, V1/T1 = V2/T2, দুইটা পেলাম, দুইটা ভিন্ন তাপমাত্রা এবং আয়তনের জন্য সম্পর্ক পেয়ে গেলাম চার্লসের সূত্র থেকে। এটা থেকে আমরা গ্রাফ দেখেছিলাম এই কয়টা। এখান থেকে একই রকমভাবে একটা রেখা টেনে আমরা বুঝতে পারবো যে এইখানে আয়তনটা এই গ্রাফের জন্য একই তাপমাত্রা আয়তনটা বেশি, আর এইটাই কম, আর এইটাই আরও কম। আয়তন কমতেছে, চাপ অবশ্যই বাড়াইলে কমবে। কোনো একটা বলকে চাপ দিয়ে ছোট করলে তো আয়তন কমবে। তার মানে হলো এই জায়গাটায় আমরা যদি একটা রেখাটা নিই তাহলে বোঝাই যাচ্ছে এখানে আয়তন কম, এখানে আয়তন বেশি। P1 আয়তন বেশি মানে চাপটা কম, আর এইটাই আয়তন কম মানে চাপটা এটাই বেশি, এটা বড়। বোঝা হয়ে গেল আমাদের। সো আমরা এইভাবে দেখেছিলাম এই জিনিসগুলো। V/T ভার্সেস টি যদি আঁকি, V/T তো ধ্রুবক আমরা একটু আগে দেখলাম চার্লসের সূত্র থেকে। তার মানে এইরকম জিনিস লেখা যাবে। একই রকমভাবে রেখা টান দিয়ে P1 P2 P3-র মধ্যে রিলেশন বের করা যাবে। আমি আগে যাচ্ছি কারণ এগুলো আগে ক্লাসে হয়েছে। এরপরে আমরা দেখেছিলাম যে চার্লসের সূত্রটাকে যদি আমরা ভিন্ন স্কেলে, তাপমাত্রার স্কেল আগেরটা ছিল টিটা ছিল কেলভিনে, এখন টিটাকে যদি ডিগ্রি সেলসিয়াসে নেই তাহলে সমীকরণটা ওই যে V1/T1 এরকম ধ্রুবক থাকে না, সমীকরণটা দেখতে এরকম হয়ে যাবে। এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের T/273 অংশ চলে আসবে। এটা চার্লসের সূত্রটি, ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি তাপমাত্রাটা নেই তখন এইটাই চার্লসের সূত্রের একটা রূপ। এটাকে যদি আমি আঁকি তাহলে y = mx + c সরল লেখা আমরা দেখাইছিলাম যে এরকম হবে। আর এইটুকু হলো সেইটুকু যেটা আমরা এইটা দ্বারা বোঝাচ্ছি, মানে V0টা। এভাবে গ্রাফের এই মানটা দ্বারা আমরা V0 বুঝতে পারি, V0 1 2 3 বলতে পারো। আবার গ্রাফের মধ্যে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাচ্ছি, যেটা আগের ক্লাসে মনে হয় বলি নাই। সেটা হলো আমি যদি এই সমীকরণের মধ্যে টি এর মান -273 বসাই তাহলে কত আসে, ভি 273 বা ভি -273 কত আসে, আয়তনটা কত আসে, সেটা যদি আমি বের করতে চাই, দেখো সেটা আসতেছে V0 - V0 = 0। তার মানে একটা প্রশ্ন আসে মাঝে মাঝেই যে চার্লসের সূত্র অনুযায়ী
কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা গাণিতিকভাবে শূন্য আসে। গাণিতিক কেন বলতেছি দিশা? বাস্তবে শূন্য হয় না। ও আচ্ছা, তোমাদের তো গত কালকে ক্লাসের নেটওয়ার্ক চলে গেছিলো, মাঝে মাঝে কথা বললো তোমরা। আর আমার নাম্বার আছে, সরাসরি কল করবা নেটওয়ার্ক চলে গেলে বা কোনো একটা সমস্যা হইলে। ওকে, এখন আসো, যে কথাটা বললাম আয়তন শূন্য হচ্ছে, বাস্তবে তো আয়তন শূন্য হবে না, গ্যাস ছিল, সেগুলা কি ভ্যানিশ হয়ে যাবে নাকি? ম্যাজিক চলতেছে নাকি এখানে? সো এই -273 সেলসিয়াস তাপমাত্রা এটা কমতে কমতে এই পয়েন্টে আসবে, যেটা 0 পয়েন্ট। কিন্তু এটা গাণিতিকভাবে, বাস্তবে এই ঘটনা ঘটবে না। বাস্তবে ওই লেভেলে যাওয়ার পরে গ্যাসটা এত ঠান্ডা হয়ে যাবে সেটা গ্যাসই থাকবে না। গ্যাস যদি না হয় তখন আসলে তুমি গ্যাসের সূত্র, সেটার মধ্যে লোহার মধ্যে গ্যাসের সূত্র প্রয়োগ করা যাবে নাকি বকুল? না ভাইয়া। এরকম একটা অঙ্ক আছে আমাদের, গ্যাসের সূত্র লোহার মধ্যে প্রয়োগ করা যাবে কি না সে টাইপের একটা অঙ্ক আছে, সেটা আমরা দেখবো একটু পরে। যাই হোক, বাট আমরা বুঝলাম থিওরিটিক্যালি কখন আয়তন শূন্য হয় সেটা আমরা জানলাম। আয়তন দ্বিগুণ হয়ে যাবে কখন বলতে পারবা? বেড়ে দ্বিগুণ হয়ে যাবে কখন, কত তাপমাত্রায় নিলে? তার আগে আমি একটু বলি, এই জায়গা থেকে ডট ডট দিয়ে লেখাটা শুরু করা হয়েছে কারণ শূন্য আয়তনের মধ্যে থাকা কোনো কিছুই তো নাই, সেটারে আমি কেমনে তাপ দিতেছি বা চাপ দিতেছি, কিছু তো করাও যাবে না। সো আয়তন শূন্য থেকে গ্রাফটাকে শুরু করাটা ভুল, এই জন্য এই জায়গাটা ডট ডট দেওয়া রয়েছে শুরুর থেকে। পরে এইখান থেকে আমি চাইলে এইখান থেকে আবার করতে পারি, রেখাটাকে বড় করে এভাবে আঁকতে পারি। বাট অ্যাটলিস্ট কিছু একটা আয়তন থাকতে হবে, শূন্য আয়তন নিয়ে কাজ শুরু করা যাবে না। মানে ব্যবসা করতে গেলে অ্যাটলিস্ট তোমার মাথায় বুদ্ধিটাও থাকতে হবে, যদি সেটাও না থাকে তাহলে আর বিজনেস করা লাগবে না। তোমাদের বলছি আয়তন দ্বিগুণ হবে কখন, কত তাপমাত্রায়, বের করে দাও তো আমাকে সবাই। কত? 273 273, এক্স্যাক্টলি। তার মানে এই যে এই জায়গাটায় 273 থাকবে, এখানে বসে দেয় 273, কাটাকাটি যাচ্ছে, মানে V1 মিলে 2 V0 হচ্ছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনের দ্বিগুণ হবে কখন? যখন তাপমাত্রাটা 273-এ থাকবে। মাইশা বুঝতে পারছো রে? মাইশা, সুপ্ত? সুপ্ত বুঝতে পেরেছো? সুপ্ত, মান্নান? আচ্ছা, এইখানে চাপের হ্যাঁ, মান্নান বললো তো, কি বললা? বুঝতে পারছি। ওকে, এখানে চাপের সম্পর্কটা আগের মতো একটা উপরে একটা দাগ টেনে বুঝিয়ে দিতে পারবা যদি চাপ কোনটা বেশি কম জিজ্ঞেস করে। অ্যান্সারটা এখানে লিখে দিছি, নিজে ট্রাই করলে পারবা। আমরা পরে চলে যাই। অ্যাভোগাড্রো স্যার একটা সূত্র দিছে, অ্যাভোগাড্রো সূত্র। এটা কিন্তু বাংলা লেখা, যারা নতুন ক্লাস করতেছো তাদের জানার কথা না, আমি কিন্তু ইংলিশ লিখছি এটা আর কি। ভি সমানুপাতিক এন। অ্যাভোগাড্রো বলতেছে যে আয়তন যতই বাড়বে, যদি আমরা বাকি জিনিসগুলা প্রেশার আর তাপমাত্রা না বাড়াই, তাহলে আয়তন বাড়বে গ্যাসের, যদি আমরা ভিতরে পদার্থ দেই, মানে মোল সংখ্যা বাড়াই। মোল সংখ্যা বাড়াইলে আয়তনটাও এক্সপ্যান্ড করবে। চাপ আর তাপমাত্রাকে স্থির রাখতে চাইলে, যদি তাপ আর চাপ স্থির না রাখো তাহলে এই সম্পর্কটা খাটবে না, অ্যাভোগাড্রোর সূত্র খাটবে না। অ্যাভোগাড্রোর সূত্র এইটা থেকে অ্যাভোগাড্রো পরবর্তীতে অ্যাভোগাড্রোর নাম্বারের দিকেও চিন্তা করতে পারছে। উনি আসলে কি বলে ফান্ডামেন্টাল জিনিস নিয়ে অনেক বেশি কাজ করেছেন। অ্যাভোগাড্রোর সংখ্যা Na ইজ ইকুয়াল টু হলো 6.02 × 10⁻23। ঠিক আছে কি দিশা, না ভুল লিখছি? জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা ভাইয়া 23 হবে, 6.023। হ্যাঁ, আরও আছে, আমি জাস্ট 02 দিয়ে লিখলাম কারণ অত ভুল হবে না আর কি। থ্যাংক ইউ দিশা। গে লুস্যাক এর সূত্র, দুইটা সূত্র আছে। গে লুস্যাকের একটা সূত্র থিওরিটিক্যাল আর একটা সূত্র হলো ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্যালটা আমি এখানে পড়াচ্ছি। চাপীয় সূত্র বলা হয় গে লুস্যাকের চাপীয় সূত্র। চাপীয় সূত্র বলে যে তাপ বাড়াইলে চাপ বাড়বে, সোজা কথা। অন্যান্য জিনিস ঠিক রাখো তুমি, তাহলে তাপ যত বাড়াবা
এই জায়গায় থাকা জিনিসগুলোর চাপ বেশি বাড়বে। এরা যায় গ্যাসগুলোর মধ্যে, গ্যাসের আন্তঃআণবিক শক্তি বেড়ে যাবে, গতিশক্তিতে পরিণত হবে সেগুলা, আর এই গতিগুলা চারপাশের দেওয়ালে ধাক্কা বেশি দেবে। এই কারণে পাত্রের আয়তন আর বাকি জিনিসগুলো যদি আমি ফিক্স রাখি, ভলিউম মানে আয়তন আর ম্যাস মানে হলো ভর, যদি আমি ঠিক রাখি কিন্তু তাপ বাড়াই তাহলে চাপও বাড়বে, তাপ কমাইলে চাপও কমে যাবে। বুঝতে পারছো? দেখবা শীতের দিনে মাথাটা ঠান্ডা থাকে, মাথায় চাপ কম থাকে, কারণ তাপমাত্রা কম আছে তো। আর এই যে এখন দেখবা কিছু বললে একটু পর পর ঝগড়া লেগে যেতে ইচ্ছে করে। বাসায় দেখবা মানুষজনের সাথে আমরা ঝগড়া করি, কারণ কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মেজাজ গরম হয়ে থাকে। আমরা আসলে ভলিউম তো চেঞ্জ করতেছি না, মানে কোয়ারেন্টাইন মানে কি একটা ফিক্সড ভলিউমের মধ্যে আসি, আমরা একটু পর পর খেপে যাচ্ছি, গরম লাগতেছে আর চাপ বাড়তেছে, আর আমরা আমাদের মা বাবার সাথেই মানে ঝগড়াঝাটি করতেছি, একটু পর পর একটু বকা দিচ্ছি। আমরা যে আমাদের মা বাবার বাসায় ফ্রিতে খাচ্ছি থাকছি এবং মোটামুটি যে খরচ আমরা আমাদের মা বাবার করাচ্ছি, তাইলে তুমি যদি এটা হিসাব করো তোমার বাসার প্রতিদিনের খাবার এবং তোমার বাসার ভাড়া যেটা তুমি যদি দিতা তোমার বাবা মাকে, তাহলে তুমি যদি হিসাব করো তাহলে দেখবা 1.5-2 কোটি টাকার মতো তুমি অলরেডি খরচ করে ফেলছো। তার মানে হলো তুমি তোমার বাবা মার সর্বোচ্চ লস প্রজেক্ট হিসেবে তুমি পরিচিতি পাবা। আর তুমি বলবা না না আমার বাবা মা তো আমাকে ভালোবাসে বলে এরকম করতেছে, কিন্তু বিজনেসের ভাষায় কথাটা কিন্তু কোনো মানে বোঝায় না। তুমি চিন্তা করে দেখো, তুমি তারই বকা ঝোকা করতেছো যার বাসায় তুমি খাচ্ছ পড়তেছো এবং তুমি বলতেছো আমাকে ভালোবাসে। তুমি এমন অবস্থায় ছিলা ছোটবেলায় যে অবস্থায় তোমাকে না খাওয়ালে তুমি মরে যেতা, এখন তো তোমাকে বের করে দিলে তুমি তাও একটু সার্ভাইভ করতে পারবা। তুমি এখন তাদের বকা ঝোকা করতেছো যাদের কাছে তুমি 2-3 কোটি টাকা অলরেডি নিয়ে ফেলছো, মানে তাদের কাছে লোন নিয়ে ফেলছো। তারা যদি তোমার কাছে ফেরত চায় 2-3 কোটি টাকা, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। সো তুমি প্যারেন্টসদের বকা ঝকা দেওয়ার আগে একটু সাবধানে থাকো আর কি। মেজাজ তো গরম হয়ে যায় আমাদের সবারই, মেজাজটা অন্য কারো উপরে গরম করলে বেটার হবে। P/T এটা যদি হয় P1/T1, আমি মাঝে মাঝেই ছাত্রদের হিসাবটা করাই যে আমরা কত টাকার খাবার এবং কত টাকার বই পোশাক কিনেছি প্যারেন্টসের টাকা দিয়ে, সেটা যদি হিসাব করি তাহলে আমাদের একটা বেসিক লোন যেটা আমরা বাবা মার কাছ থেকে নিচ্ছি সেটার হিসাবটা যদি আমরা বের করি তাহলে সবাই দেখবা খুব রেসপন্সিবল হয়ে যায়। আমি প্রত্যেকটা ছাত্রকে এই হিসাবটা ক্যালকুলেটরে করাই, তোমাদেরও করাবো একদিন টাইম করে। আচ্ছা, চাপীয় সূত্র আমরা জানতে পারলাম, তাহলে P1/T1 = P2/T2 এরকম সমীকরণ আসবে। এটা দিয়ে অঙ্ক করা যাবে, আমরা অঙ্ক টঙ্ক করবো পরে, কিন্তু আমরা সব সূত্রকে এখন মিক্স করব। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, তারপর চাপীয় সূত্র গেলুসেকের, এই তিনটাকে একবারে মিক্স করে যদি আমি লিখি তাহলে ভি সমানুপাতিক এরকম লেখা যাবে। আর এটাকে একটু পক্ষান্তর করে লিখলে PV = KNRT হবে। বিজ্ঞানীরা খুব ভালো করে গবেষণা করে দেখলো এই তিনটা ফান্ডামেন্টাল ল দিয়ে আমরা আদর্শ গ্যাসের জন্য যদি এই কনস্ট্যান্টটা বের করি, কে এর মানটা বের করি, তাহলে এটা ফিক্সড একটা মানই বের হয়। এই মানটাকেই আদর্শ গ্যাস ধ্রুবক, গ্যাস কনস্ট্যান্ট বলা হয় কে এর এই মানটাকে। তাই এটাকে সাধারণত কে নাম না দিয়ে একটু ভালো করে সম্মান দিয়ে পরবর্তীতে আমরা আর নাম দেবো, এটাকে একটা কনস্ট্যান্ট চলে আসলো, রিয়াল গ্যাস কনস্ট্যান্ট। ওই রিয়াল শব্দটার থেকে আরটা আসলো, এই আরটা এখানে বসাই দিলাম। এই আর এর মানটাকে আমরা নির্ণয় করব সেটা আমরা দেখব, কিন্তু এই চ্যাপ্টারের সর্বোচ্চ ইম্পর্টেন্ট সূত্র PV = nRT আমরা এই সবগুলো সূত্র থেকে বের করে আনতে পারি। খাঁটি পদার্থবিজ্ঞান ব্যবহার করে এই সূত্রটা প্রমাণ করাটা আরও বেশি যুক্তিযুক্ত, যদি আমরা সেটা করি নাই। অনেকগুলো সূত্রকে কম্বাইন করে এইভাবে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি। এভাবে জিনিসটা প্রমাণ করা অতটা বেশি সেফ না। যাই হোক, আমরা পদার্থবিজ্ঞান এখন পড়তেছি না, আমরা কেমিস্ট্রিতে আছি, তো সমস্যা নাই। আমরা যেটা এখন বলতেছি সেটা হলো, আর আমাদের প্রমাণ এমনিও পরীক্ষা আসে না, আমাদের এমনিও সমস্যা নাই, এমনিও নাই অমনিও নাই। PV = nRT সমীকরণটা চার্লস বয়েল সব সূত্রের বাপ। বাপ মানে এই সূত্রটার মধ্যে ওই সব কিছু আছে। কেমনে আছে বোঝাই, দেখো। যখন তুমি বলবা
ভর চেঞ্জ করতেছি না, মোল সংখ্যা চেঞ্জ করতেছি না এবং তাপমাত্রা চেঞ্জ করতেছি না, তখন এই তিনটা জিনিস হয়ে যাবে ধ্রুবক বা কনস্ট্যান্ট কে। তখন তুমি বলতে পারবা পিভি হলো ধ্রুবক, তার মানে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। হয়ে গেল প্রথম সূত্র, যেটা ছিল বয়েলের সূত্র মনে হয়। আসো নাকি তোমরা কেউ? বকুল, বয়েলের সূত্র না এটা? জি ভাইয়া, বয়েলের সূত্র। একই রকমভাবে আমি যদি বলি যে আয়তন চেঞ্জ করব না, এন চেঞ্জ করব না, আর চেঞ্জ করব না, এগুলা সব কনস্ট্যান্ট, তাইলে পি এর সাথে টি এর সম্পর্ক পাই গেলাম যে পি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2। এটাই তো চাপীয় সূত্র ছিল, গেলুস্যাক বলছিল এই কথা, তাই না? ঠিক কি না? জি ভাইয়া। এখন আবার যদি আমরা বলি যে আমরা এবার চাপ স্থির রাখবো আর হইলো পরমাণুর সংখ্যা ঠিক স্থির রাখবো, তাহলে ভি সমানুপাতিক বের হয়ে যাচ্ছে টি, মানে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। দিশা বলো তো কি ছিল, কার সূত্র ছিল এটা? চার্লসের। চার্লসের ফর্মুলা ছিল। তার মানে আমরা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি একবারে মনে রাখলে এখানে থাকা সমস্ত সূত্রই আমাদের মনে থাকবে এবং সমস্ত সূত্রের অঙ্কই এটা দিয়ে করা যাবে। বাত সমঝতে হো বাচ্চারা? এখন আমরা পিভি ইজ ইকুয়াল টু এনআরটির জন্য যে কনস্ট্যান্টটা ছিল আর, আমরা কিন্তু চাপ, আয়তন, এন, টি এগুলা বুঝি, প্রেসার, আয়তন, ভলিউম, এন এবং টি সহজে বোঝা যায়, কিন্তু আর এর মানটা কত সেটা বললে সেটা খুশি লাগবে, অঙ্ক করতে সুবিধা হবে, নাহলে তো এই অঙ্কই করতে পারবো না, এই সূত্রের ব্যবহারই করা যাবে না। সেটার জন্য আমরা এখন এই আর এর মান বের করা শিখব। আদর্শ গ্যাস ধ্রুবক, আর এর মান নির্ণয় করব। আর এর মান প্রথম কথা মুখস্থ করতে হবে, বুঝতেই পারতেছ এটা ধ্রুবক, সবসময় জন্মের আগের থেকেই তোমরা মুখস্থ করে আসতেছ, যত ধ্রুবক আছে সব মুখস্থ করে ফেলছ। পৃথিবীর সমস্ত ধ্রুবক মুখস্থ করার জন্য একটা মানে নোবেলের একটা ছোট সাব ডোমেন থাকা উচিত, তাইলে আমরা ডাক্তাররা, বাংলাদেশের ডাক্তাররা সবাই পাই যেত না। আচ্ছা, আমরা ফিরে আসি। এই আর এর মান হলো 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এই লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন কোথা থেকে আসে এগুলো দেখবো। আর নিচে আরেকটা মান আছে এসআই ইউনিটে। আর এর মানটা এসআই ইউনিটে চেঞ্জ করে বসাইতে হয় 8.316 বা 314। 316 আমরা বেশি ইউজ করি, ক্যালকুলেটারে চাপ দিলে 314 বের হয় জেনারেলি। এটা মোল পার কেলভিন দিলেই হয়ে যাবে। পার মোল পার কেলভিন দিলে কি হবে, জুল, সরি জুল বাদ দিছি, জুল পার মোল পার কেলভিন। এই যে খাসি বা মুরগির ঝোল আছে এখানে, এটা খেয়াল করি না আমরা, জুল ছিল। হ্যাঁ, ও তোমরা কি জানো কোনো ইউনিটের মধ্যে জুল শব্দ বা নিউটন শব্দ থাকলে সেগুলো কেমনে লিখতে হয়? কথাটা একটু বলে বুঝাই। 3 নিউটন লিখি আমরা, কিন্তু 3 মিটারকে এইভাবে লিখি, 3 মিটারকে এইভাবে লিখি না কেন? কারণ এটা বিজ্ঞানীর নাম, সায়েন্টিস্টের নেম। আচ্ছা, আর এটা কোনো সায়েন্টিস্টের নাম না, তাই এটা এইভাবে লেখা হয় না। যখন তুমি প্যাসকেল লিখবা, পি এ বড় হাতের হয়, কারণ প্যাসকেল সায়েন্টিস্টের নাম, পিটা বড় হাতে দিতে হয়। এইভাবে অনেকে লেখে, এটা ভুল। একই রকমভাবে বিজ্ঞানী জুলের নাম অনুসারে 4 জুল লিখতেছ, এভাবে জুল লিখতে পারবা না, এটা ভুল। মান্নান, বুঝতে পারছো ভাই কি বললাম? এটা কি আগেই জানতাম? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, জানতাম। ভেরি গুড। ক্যালকুলাস লিনিয়ার থেকে জানতাম। আচ্ছা, এরকম আরো অনেকগুলো টপিক থেকে জানতাম। নাইস, ভেরি নাইস। আমি আমার একটা কি জানো 8-এর বাচ্চার কাছ থেকে, আমার একটা ছাত্র মনে ছিল 8-এ নাকি 9-এ পড়ে, ওরা আমাকে এটা শিখাইছিল, আমি জানতাম না। আমি যে বুয়েটে গ্র্যাজুয়েশন করেছি, আমি আসলে ইঞ্জিনিয়ারিং বানামটাও জানতাম না। আমি বুয়েটে গ্র্যাজুয়েশন করতে যাই, এখন ইঞ্জিনিয়ারিং বানাম লাগে নাই তেমন একটা, পরে একটা সময় লাগছে, আমি পরে ভুলেই গেছি ইঞ্জিনিয়ারিং বানাম। সো ইঞ্জিনিয়ার বানাম কিন্তু অনেক কঠিন। ইঞ্জিনিয়ার বানামে মানে 3টা ই আছে নাকি কি জানি আছে, আমি এখনও লিখতে পারবো না, কারণ আমার লাগে নাই বুয়েটে গ্র্যাজুয়েশন করতে, ফার্স্ট ক্লাস পাইতেও লাগে না আসলে। যাই হোক, আমরা ফিরে আসি। এই দুইটা মান কিভাবে আসলো সেটা বের করি চলো।
পি ফিজিক্যাল টু এনআরটির মধ্যে থেকে আর বের করতে চাচ্ছি, তা আরটাকে সেপারেট করে লিখলাম, এই যে আরকে আলাদা করেছি, বামে নিয়েছি, সব কিছু ডানে নিয়ে গেছি। এখন দেখো আমাদের জানা, এখন দেখো একটু চিন্তা করে দেখো, আমি যদি এটার মানটা বের করতে চাই তাহলে আমার লাগবে পি কত, ভি কত, এন কত, টি কত। আমি যদি একটা প্র্যাকটিক্যালে এইখানে সুন্দর করে একটা গ্যাস জার তৈরি করি, পিস্টন টিস্টন চাপ টাপের ব্যবস্থা করি, এখান থেকে চাপটা বের করতে হবে আমার, তারপরে ভিতরে কতগুলো কণা ঢুকাইছি, এন এর ভ্যালু বের করতে হবে, মৌল সংখ্যা, তারপরে এখানে কত তাপমাত্রা আছে, তাপ দিচ্ছি বুনসেন বানা দিয়ে, সেই তাপমাত্রাটা মাপতে হবে, তারপর তারপর এই পাত্রটার আয়তন মাপতে হবে। এই চারটা তথ্য 1 2 3 4 পায়ে গেলে আমি আর এর মানটা কত হবে সেটা বের করতে পারবো এক্সপেরিমেন্টালি। মাইশা কথাটা ঠিক না? হ্যালো, সুপ্ত আছো? সুপ্ত এই খাইছে, তোমরা তো আছো, কথা বলো না কেন? সুপ্ত, সুমাইয়া আসছো তো, সুমাইয়ের সাথে কথা হয় না, সুমাইয়া সরি, মিম, সুরাইয়া, মিম, মিম বলো তো, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, কিন্তু তোমরা যেটা বুঝতে পারো না সেটা একটু বুঝাই। এইভাবে করে চারটা তথ্য মেজার করে, সবাই নিজেকে মিউট রাখো। এইভাবে চারটা তথ্য মেজার করার পরে আমরা যদি আর এর মানটা বের করি তাইলে আমাদের ব্যাপক লাখখানিক টাকার খরচ হয়ে যেতে পারে। এইভাবে এত কিছু মেজার করার জন্য ছুরি চাপাটি যন্ত্রপাতি, তারপরে থার্মোমিটার, এত কিছু আমরা যদি বের করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু খুব কষ্ট হবে। একটু ভেবে দেখো, আমাদের ব্যাপক কষ্ট থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা সেটা আমরা যদি বের করতে পারি। আমরা যদি টাকা খরচ না করে যদি এই চারটা মান পাইতাম তাহলে কাজ হইতো। দেখো একটা মজার ব্যাপার আছে, বিজ্ঞানীরা আগে যারা পরীক্ষা নিরীক্ষা করছে তাদের কাছ থেকে যদি মান চুরি করতে পারি তাহলে আমরা কাজটা করতে পারবো। মানে এই যে দেখো, করোনা থেকে বাঁচার জন্য প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা উন্নত দেশ করতেছে কি, সব জায়গার ডাটা নিচ্ছে, বাংলাদেশের ডাটা আমেরিকা নিচ্ছে, রাশিয়া নিচ্ছে, সবাই ডাটা নিচ্ছে, ইন্ডিয়ারটা নিচ্ছে, বিভিন্ন জায়গায় করোনা কম ছড়াচ্ছে কোন জায়গায় সেগুলা ডেটা নিচ্ছে তারা। তথ্য নেওয়ার উদ্দেশ্যটা হলো পরবর্তীতে গবেষণা করার জন্য যেন বেশি টাকা খরচ করতে না হয়। আমরা বাংলাদেশের মতো গরিব দেশের মানুষজন যারা বিজ্ঞান নিয়ে চিন্তা করি না, যারা এখনও জানি না, যে এখনও মনে করি আমরা যে এখনও মনে হয় যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চলতেছে, আমরা যারা এরকম মনে করি, যারা বিগ ডাটা বুঝি না বা তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটতেছে এখন, আর একটু ভালো করে বললে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিপ্লব ঘটতেছে এখন, সেটা যারা আমরা বুঝি না তারা তথ্যের মূল্য বুঝি না। পৃথিবীতে গুগল তৈরি হয়েছে কিভাবে জানো? এই ডাটার পাওয়ার দিয়ে। তোমার কাছ থেকে গুগল কিন্তু একটা টাকাও নিচ্ছে না, তুমি মনে করতেছো নিচ্ছে না, কিন্তু তোমার কাছ থেকে একটা টাকার থেকে অনেক বেশি মূল্যবান তথ্য সে নিয়ে নিচ্ছে। তুমি প্রত্যেকটা ক্লিক করলে সেই তথ্য তোমার কাছ থেকে গুগল নিচ্ছে। এটার রিজনটা হলো গুগল জানে যার কাছে সবচেয়ে ডাটা বেশি থাকবে, বিগ ডাটা থাকবে, বিগ ডাটা, সেই হলো পুরো দুনিয়ার বস। গুগল এইভাবেই দুনিয়ার বস হচ্ছে। সো তথ্যের যে প্রয়োজনটা সেটা এখানেই তুমি এই যে এই আর এর মান বের করতেই বুঝতে পারবা। আমরা যদি বিজ্ঞানীদের আগে করা গবেষণা থেকে ডাটা নিয়ে আসি তাহলেই 2-3 লাখ টাকার এক্সপেরিমেন্ট করতে হবে না। দেখো বিজ্ঞানীরা কি বলে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এসটিপিতে তাপমাত্রা হলো 273 কেলভিন আর প্রেশার হলো থাকে 1 এটিএম। তারা কিন্তু এইটার মধ্যে রহস্যটা কোন জায়গায় দেখো, 273 আর 1 এটিএম, এটা কিন্তু 1 লাখ টাকার ডাটা দিয়ে দিছে আমাদের। সে বলতেছে 273-এ তাপমাত্রা থাকলে চাপ হয় 1 এটিএম যদি আমি n=1 নেই, মানে 1 মোল পরিমাণ গ্যাস নেই। আর আরও বলে দিতেছে, দেখো এই যে পুরো একবারে সমস্ত খরচ বাঁচাই দিতেছে। আয়তন বলে দিতেছে 22.414 লিটার আয়তনও বলে দিছে তোমাদের। তার মানে দেখো 1 2 3 4 চারটা তথ্য লাগতো না, এইটা চারটা তথ্য তুমি কিন্তু ডেটা হিসেবে পেয়ে গেছো। তোমরা ছোটোবেলায় চারটা তথ্য মুখস্থ করছো, কিন্তু তোমার কোনো টিচার বলে নাই যে এইটা দিয়ে 1 লাখ টাকার কাজ করে হালানো যাচ্ছে। এখন আমি যে আর এর মানটা বের করব এই চারটা তথ্য ব্যবহার করে। তোমরা আগেও এসটিপিতে তাপমাত্রা কত, চাপ কত, আয়তন কত 9-10-এ পড়ে আসছো, আমরা পড়াই, কিন্তু এই তথ্যের ক্ষমতাটা কত সেটা বুঝো।
এই যে চারটা তথ্য আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে মান বের করে ফেলছি। দেখো মান আসে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। প্রায় আসবে, এই মানটা একদম অ্যাকুরেট আসবে আমার মনে হয় না। তোমরা ক্যালকুলেটারে একটু চাপাচাপি করে দেখো তো। মিম আছো সুরাইয়া? জি ভাইয়া। সুরাইয়া যতটুকু কথা বলেছি তোমরা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া, আমি বুঝেছি। নিজেকে মিউট করো। এবার আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারের মধ্যে এই চারটা ভ্যালুকে এসআই ইউনিটে নিয়ে যাব। ওই যে দেখো অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেলে নিছি, লিটার থেকে মিটার কিউবে নিছি, মোলকে মোলই রাখছি কারণ এসআই ইউনিটে মোলই, টিটাকে 273-এ নিচ্ছি। নেওয়ার পর আবার আর এর মান বের করতেছি, দেখলাম 8.314 বা 316-এর কাছাকাছি অ্যান্সার আসে। তখন এটাকে আমরা বলতেছি যে চাপের একক। তো এখানে তোমার এখানে আমি একটা জিনিস ভুল লিখেছি, এটা প্রত্যেকটা প্যাসকেল হবে। সরি, আমি এটা আগেরটার এককটা আগে দেখিয়ে আসি। আগেরটার মধ্যে দেখো এটা পি ছিল প্যাসকেলে, ভি ছিল লিটারে, তাই লিটার অ্যাটমসফিয়ার আসছে এই জায়গাটায়। সরি কালো নিয়ে নিই, এটিএম এ আছে প্যাসকেলে প্যাসকেলে নাই না, এটিএম আছে। হ্যাঁ, পি এটিএমে আছে, ভি হইল লিটারে আছে, তাই লিটার অ্যাটমসফিয়ার আসলো। আর নিচে কি আছে? মোল আছে, তাপমাত্রা আছে, তাই পার মোল পার কেলভিন। এভাবে করে ইউনিটটা আসতেছে। তুমি যদি পি ফিজিক্যাল টেনারটি বুঝো তাহলে এইটুকু করে নিলে তুমি বুঝতে পারবা যে এটিএম আসবে, এল আসবে, লিটার অ্যাটমসফিয়ার আসবে, পার কেলভিন আসবে, পার মোল আসবে। মুখস্থ করার দরকার নেই আসলে জিনিসটা, সেটাই বলতেছিলাম জাস্ট। ওই যে মান কি সুন্দর বলে দিল। ওকে, তোমাকে দেখতে শেখানোর উদ্দেশ্য আসলে আমার। আমি এখানে যেটা লিখছি এটা এখানে ভুল আছে, যে দেখো এখানে জিনিসটাকে ঠিক করে ফেলি এখনই। চলো আমরা তো এডিটিং মোডে চলে যেতে পারি। এটাকে লিখতে হবে লিটার অ্যাটমসফিয়ার না, প্যাসকেল আর হইলো আয়তন মিটার কিউব গুণ করলে যেটা আসবে সেটা আসলে জুল আসবে, কাজের ইউনিট আসবে, জুল পার মোল পার কেলভিন। ব্যাস, কাজ শেষ। একটু সেভ দিয়ে ফেলতেছি বাচ্চারা, একটু টাইম দাও। কি ব্যাপার, সেভ নিতে টাইম লাগাচ্ছে নাকি? আচ্ছা, সো আমরা এখানে আবারও ঠিক করা হয় না, এখানে জুল পার মোল পার কেলভিনই হবে। তার মানে এইখানে লিটার অ্যাটমসফিয়ার হবে না, এখানে জুলটা হবে, জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, এখন তোমাদের একটা জিনিস একটু দেখিয়ে ফেলি আমি, যে কখন লিটার অ্যাটমসফিয়ার বা তোমার চাপের ইউনিট তুমি কী নিবা, তাপমাত্রার ইউনিট কী নিবা, কোনটা কী নিবা, সেটার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট আছে, সেটা আমি তোমাদের একটু দেখাতে চাচ্ছি। দেখো, যদি আমরা এরকমভাবে খাতাটাকে নাও, তুমি ল্যান্ডস্কেপে খাতা করা লাগবে যদি এটা লিখতে চাও তোমরা, আর স্ক্রিনশট নাও বেটার হবে। লিটার অ্যাটমসফিয়ার ইউনিটের চাপের একক হলো এটিএম, আয়তনের একক হলো লিটার, মোলের একক মোল নাম্বারের একক হলো এমওএল। অনেকেই তোমরা একটা জিনিস ভুল করো, আমি একটু দেখিয়ে নিই, একটু ডার্ক স্ক্রিনে খুব ভালো করে দেখানো দরকার এটা। অনেকেই মনে করে এই যে এন দ্বারা যেটা বোঝায় এটা হলো মোল নাম্বার বোঝায়, এন দ্বারা এমওএল, কিন্তু এটার ইউনিট হলো এমওএল শুধু। তোমাদের অনেকগুলো দেখবা শিক্ষকরা বই লিখছেন এরকমভাবে লেখা রয়েছে 3MOLE, এটা ভুল। 3MOL হবে, ইউনিটটা হলো MOL, আর রাশিটার নাম হলো, এটা হলো রাশি আর ইউনিটের পার্থক্য ভেক্টরে অনেক ভালো করে পড়াইছি আমি, ভেক্টর ফার্স্ট ইয়ারে চলতেছে তোমরা জানো। তোমরা এতটুকু বুঝা রাখো, ইউনিটটা হইলো সংখ্যার পাশে লিখলে অবশ্যই ই ছাড়া লিখবা, ই ছাড়া, ইটা দেওয়া যাবে না। আর রাশি হিসেবে লিখলে মোল সংখ্যা যদি বলে MOL সংখ্যা লেখা যাবে না, এটা আবার ভুল লেখা হয়েছে। মোল সংখ্যা কত এরকম যদি কেউ প্রশ্ন করে তাহলে ভুল বলতেছে, MOLই সংখ্যা কত এরকম বলতে হবে, কারণ এটা রাশিটার নাম। বকুল বুঝতে পারছো ভাই? আচ্ছা, এন এর মান হলো মোল, আর এর মানটা আমরা একটু আগে বের করেছি, এটা হয় লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিনে। তাপমাত্রাটা কেতে হয়, আর ভর হলো গ্রামে হয় লিটার অ্যাটমসফিয়ারে। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি অঙ্ক করার সময় দেখবা যে বেশিরভাগ ডেটা লিটার অ্যাটমসফিয়ারে দেওয়া হয়েছে, তাহলে সব ইউনিটগুলোকে তোমার লিটার অ্যাটমসফিয়ারে নিয়ে করলাটা সুবিধাজনক হবে।
আবার যদি দেখো 4টা ডাটার মধ্যে 3টা ডাটা এসআই ইউনিটে আছে, বাকি একটা নিয়ে কাজ করতে হচ্ছে, তাহলে তুমি সবগুলোকে এসআই ইউনিটে নিয়ে যেতে হবে তখন। কিন্তু তুমি যদি না জানো যে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বা এসআই ইউনিটে চাপ, আয়তন, মোল সংখ্যা, আর, টি, এম, ভি, ডাব্লিউ এগুলার একক আসলে কি, সেটা না জানলে তো তুমি অঙ্কগুলো করতে পারবে না। তোমার পি ফিজিক্যাল টু এনআরটি জানাটাই বৃথা হয়ে যাবে যদি তুমি ইউনিট কনভার্সনটা এক টাইপ অফ ইউনিটে নিয়ে আসতে না পারো। আমাকে কেউ বলতে পারবা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে ভি বা বেগের একক কি? এই ভি আর ওই ভির সাথে কনফিউজ করে ফেলো না তোমরা। একটা ভি এইখানে যেটা আয়তন, এটা হলো আয়তন, বড় ভি, আর এটা হলো ছোট হাতের ভি, মানে হলো এটা হলো বেগ। লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বেগের একক কি? সুরাইয়া, মিম, মান্নান বলতে পারবা? হলি ক্রসের কে আসছো? কেউ আসো? ভাইয়া বলো তো ভি এর মনে আসতেছে না, ভি এর ভাবতেছি, মনে করতে পারতেছি না। তুমি কি দিশা বলতেছিলা? দিশা না ভাইয়া দিশা বলো তো ভি এর ইউনিট কি হবে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে? আমি পারতেছি না। আচ্ছা, তোমরা পারতেছো না আসলে। মনে হবে হ্যাঁ, কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড মনে হয়। আচ্ছা, মিটার পার সেকেন্ড হবে বলছো। আচ্ছা, থ্যাংক ইউ, বলার জন্য থ্যাংক ইউ। সেন্টিমিটার বলতে সেন্টিমিটার পার সেকেন্ড, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার উত্তর এবং সবার উত্তরই হয় নাই, এবং যাদের উত্তর হয় নাই তাদের উত্তর হয়েছে, কারণ লিটার অ্যাটমসফিয়ার ইউনিট আবিষ্কার হয়েছিল যখন, তখন বেগ নিয়ে মানুষ ডিল করতোই না। বেগের কোনো একক নাই লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে। আর শক্তির একক, মজার কথা হলো শক্তির একক হলো পি আর ভি গুণ করলে শক্তির একক পাওয়া যাবে। তাই লিটার অ্যাটমসফিয়ারই হলো লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে শক্তির একক। ব্যাপারটা মজার ব্যাপার, পি আর ভি গুণ করলে কেন শক্তি পাওয়া যাবে সেটা একটু বুঝিয়ে দিই, দেখো। বুঝলে মনে থাকবে, নাহলে মনে রাখা কঠিন। পি আর ভি যদি গুণ করি তাহলে কি হয় একটু দেখো তো। পি আসলে চাপ মানে এফ বাই এ, আর ভি বা আয়তন বলতে বোঝায় ক্ষেত্রফল ইন্টু একটা দৈর্ঘ্য। ক্ষেত্রফলকে একটা উচ্চতা বা দৈর্ঘ্য দিয়ে গুণ করলেই তুমি আসলে পেয়ে যাবা আয়তন। এতটুকু তো বোঝার কথা সবারই। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করলে যেমন আয়তন বের হয়, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা গুণ করলে আয়তন বের হয়। এখানে এ কাটা এফ এক্স কস থেটাই তো গত ক্লাসে আমি অনেকক্ষণ ধরে বুঝাইছি। যাদের কালকে নেটওয়ার্ক চলে গেছিলো ভিডিও দিয়ে দিছি সবার জন্য, তোমাদের দেখার কথা। এফ এক্স মানে হলো কাজ বোঝায়। এফ এক্স যদি কাজ বোঝায় তাহলে পি আর ভি ইউনিট আর কাজের ইউনিট, ওয়ার্কের ইউনিট তো সেম হবেই। সো আমরা এই জন্য বলতেছিলাম যে লিটার অ্যাটমসফিয়ার বা আয়তন আর এটার একক গুণ করলে সবসময় এটার এককই পাবা তুমি। এসআই ইউনিটে আসি। এসআই ইউনিটে সবগুলোর ইউনিটই আছে, পি প্যাসকেল, ভি মিটার কিউব, এন মোল। আর এর মানটা একটু আগে বের করছি 8.316। এটা 6 ইউজ করবা জেনারেলি, বাংলাদেশে আমরা 4 ইউজ করি না। ইন্টারন্যাশনাল ভ্যালু হিসেবে 4 ইউজ করা যায়, সমস্যা নাই, এটা কোনো তেমন ভ্যালু বেশ কম আসবে না। টি কেলভিন, এমটা হলো কেজিতে, ভিটা হলো মিটার পার সেকেন্ড, ডাব্লিউটা জুলে। আর এই সিজিএস ইউনিটে চলে গেলে এরকম আসবে। প্যাসকেলকে এখানে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার লেখা হয়। তুমি বুঝতেই পারতেছো ডাইন আসলে ফোর্সের ইউনিট সিজিএস ইউনিটে। ডাইন হলো বলের ইউনিট, আর এটা সেন্টিমিটার কিউব, এটা মোলেই। এন কখনো চেঞ্জ হইতেছে না, খেয়াল করছো, মোলই আছে। আর এর মানটা হবে 8.316 ইন্টু 10⁻⁷ আর্ক জুল, সরি আর্ক পার মোল পার কেলভিন। জুলটা হবে না, এখানে জুলটা ভুল উঠছে। কি ব্যাপার, সেভ হইতে টাইম নিচ্ছে। ওকে, এইখানে দেখো একটা মজার ব্যাপার হলো সিজিএস ইউনিটে এটা মুখস্থ করার কোনো দরকারই নাই। এটার একটা রিজন হলো এই তথ্যটা, 1 জুলে হলো 10⁷ আর্ক। তাহলে তুমি যদি জুল থেকে আর্ক ইউনিটে বা সিজিএসে আসতে চাও, অটোমেটিকলি 10⁻⁷ দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। এটা এখানে -7 হবে আই থিঙ্ক,
আমি কি ঠিক বলতেছি? তোমরা কি জানো আর্গের সাথে জুলের রিলেশনটা মনে আছে তোমাদের কারো? কেউ কি এসআই সিজিএস ইউনিটে আর্গ শক্তির একক আর্গ এটা সম্পর্কে কিছু জানো না? হ্যালো, তোমাদের লাইন কি কেটে গেছে সেটা একটু বলো তো। না ভাইয়া, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ তার মানে? জি ভাইয়া। আচ্ছা, এখানে 10⁻⁻7 হবে না প্রথম কথা। এটা তোমাদের কনফিউজ করার জন্যই দেওয়া ছিল বলতে পারো, সাথে আমাকেও কনফিউজ করার জন্য। এখানে 10⁻7 হবে। আসলে জুল অনেক বড়, মানে আমাদের তো দিন যাওয়াতে শক্তি বেড়ে গেছে। শক্তি বেড়ে গেছে মানে শক্তির কনজাম্পশন বেড়ে গেছে। সব কিছুতেই আমরা বেশি পরিমাণে শক্তি ব্যবহার করে নষ্ট করতেছি। এই আর্গ ইউনিট হইল 10⁻7 আর্গ। আর্গ অনেক ছোট একটা ইউনিট, অনেকগুলো আর্গ মিলে একটা জুল হয় মাত্র। কথাটা মনে রাখো, 10⁻7 আর্গে 1 জুল। সো প্রসেস হইল, আমরা 10⁻7 দিয়ে যখন আগের এসআই ইউনিটের মানটাকে গুণ করে দেব, তখনই আমরা পেয়ে যাব আমাদের আর্গ পার মোল পার কেলভিন ইউনিটে, অর্থাৎ সিজিএস ইউনিটে আর এর মানটা। আর বাকিগুলা তোমরা বুঝতেই পারতেছো, সেন্টিমিটার পার সেকেন্ড। এনার্জির ইউনিট হলো আর্গ হবে। স্পেশালি মনে রাখার মতো দুইটা শব্দ এখানে আছে সিজিএস ইউনিটে, আর্গ এবং ডাইন, আর এই সম্পর্কটা। আর বাকিগুলা সবই তেজপাতা, তুমি পারবা। আমরা একটু পিছনে যাই, ব্যাক করি। তোমাদের এখন যে জিনিসটা আমি দেখাইতে চাচ্ছি সেটা হলো পি ফিজিক্যাল টু এনআরটির মধ্যে প্যাচ কিভাবে আসতে পারে, প্রশ্ন কিভাবে করতে পারে টিচাররা। পি ফিজিক্যাল টু এনআরটির সমীকরণের এখন অ্যানাটমি করবো আমি, এটারে ব্যবচ্ছেদ করবো, প্রত্যেকটা ডেপথে যাব, ঢুকবো, দেখবো ভিতরে কি আছে না আছে সেটা বোঝার চেষ্টা করব। পি যেটা চাপ, সেটা বের করার সূত্র হইতে পারে যে তোমাকে কোনো না কোনো টিচার প্যাচ করে, প্যাচ দিয়ে তোমাকে বলে দিতে পারে, প্যাসকেলের সূত্র বা অন্য কিছু একটা দিয়ে তোমাকে বলে দিতে পারে এখানে এত, এই যে 5 মিটার বা 5 সেন্টিমিটার আয়তনের মধ্যে চাপটা পড়তেছে 10 নিউটন, বল পড়তেছে। তারপরে এইভাবে করে একটু গোপনভাবে চাপটা বলে দিতে পারে। তোমার বের করতে হবে সুন্দর করে এফ, এটা যেহেতু গোলাকার তাই এর মান পাই আর স্কোয়ার দিয়ে বের করে ফেললাম, 5×5 = 25 পাই হয়ে গেল। এইভাবে করে এরপরে পি বের করার উপায় হলো এফ আর এ কে ভাগ করে দাও, বের হয়ে যাবে। এইভাবে একটু পেঁচাইতে পারে, পিটাকে সরাসরি না দিয়ে তোমাকে F/A করে বের করে আনতে হইতে পারে। এরপরে এটা ভিটা আয়তনটা না দিয়ে তোমাকে বলতে পারে যে ক্ষেত্রফল এবং উচ্চতা দেওয়া রয়েছে, গুণ করে তুমি আয়তন বের করলা, অথবা কোনো কিছু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে সেটা দিয়ে আয়তন বের করলা। এবং আরও অনেক রকম কায়দা আছে, ভেক্টর ব্যবহার করে আয়তন বের করা যায়, যেগুলো ভেক্টর চ্যাপ্টারে দেখাবো। এটা আসলে ক্রিটিক্যাল হবে, এখন না, দেখাবো না এটা এখন। আমরা প্র্যাকটিস ক্লাসে ভেক্টরেও আমরা দেখাবো না মনে হয়, এটা একটু হার্ড টাইপের প্রবলেম হবে। যাই হোক, হার্ড না ঠিক, আসলে দেখাবো না এখন, সোজা কথা। ভি ইজ ইকাল টু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এন এর মান দিয়ে সবচেয়ে বেশি প্যাচ দেবে। পি ফিজিক্যাল টু এনআরটির মধ্যে সবচেয়ে বেশি প্যাচ খাবা, এন কোনো দিনও দেওয়া থাকবে না, এন তোমাকে গোপনভাবে লুকিয়ে দেবে বোর্ডে। এন বের করার যত সূত্র আছে সব এখানে লিখে ফেলছি। যে কোনো একটা ভরকে আণবিক ভর দিয়ে ওই মৌল বা যৌগটার আণবিক ভর দিয়ে ভাগ করলে তুমি পাবা ওই সংখ্যা, ওই জিনিসটার মোল সংখ্যা। ধরো 50 গ্রাম অক্সিজেন আছে, ওইখানে কত মোল অক্সিজেন আছে সেই 50কে ভাগ করতে হবে অক্সিজেনের মোল সংখ্যা দ্বারা, মোল সংখ্যা না, অক্সিজেনের ভর দ্বারা। অক্সিজেনের ভর কত? 8 দুগুণে 16, 16 দুগুণে 32 দ্বারা ভাগ করতে হবে। একই রকমভাবে তোমাকে যদি বলে 4 কোটি অক্সিজেন আছে আমার কাছে, ওখানে কত মোল অক্সিজেন আছে বা কত মোল হাইড্রোজেন আছে, এরকম কিছু যদি বলে, তখন তুমি 4 কোটিকে ভাগ করতে হবে এনে দ্বারা, অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা। তখন অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 নাকি কি যেন একটা বললো সুরাইয়া, নাকি কে যেন বললা, দিশা নাকি বললা, ওইটা দ্বারা আমরা ভাগ করলে মোল সংখ্যা পাবো। আমার মনে হচ্ছে তোমাদের লাইনটা কেটে গেছে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা এত শান্ত হয়ে বসে থাকো কি করে আমি বুঝি না। মাঝে মাঝে এসে বলবা ভাইয়া হ্যালো হাই, কি বলতেছেন কিছু বুঝতেছি না, এরকম বলো না কেন তোমরা? নাকি সবই বুঝো তোমরা? তো অনেক স্মার্ট ঘনত্ব দেওয়া থাকতে হবে, এখন বাইর করতে হবে।
ঘনত্ব আর আয়তন গুণ করলে এই যে মোল সংখ্যা আর সিআরভি গুণ করলেও এন পাওয়া যায়, এটাও এখানে আছে এই যে। আর নর্মালিটিতে ঘনত্ব এন আর ভি গুণ করলেও মোল সংখ্যা পাওয়া যায়। আর যদি তোমাকে বলে দেয় যে ঘটনাটা ঘটতেছে এসটিপিতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে, এসটিপিতে আয়তন বলা থাকলে ওই আয়তনটাকে 22.414 দিয়ে ভাগ করলেও তুমি মোল সংখ্যা পেয়ে যাবা। আবার যদি বলে এসএটিপিতে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এটা শব্দটার মানে হলো অ্যাম্বিয়েন্ট, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার যদি বলে, তখন আয়তনটাকে 24.789 দিয়ে ভাগ করতে হয়। সিআরভি এর পরে গুণ করলা, এনআরভি এর পরে গুণ করলা, কাজ হয়ে গেল বা। এইভাবে করে এন বের করার সবগুলা ফর্মুলা এখানে রয়েছে, মোটামুটি যতগুলা ফর্মুলা ইউজেবল মানে বেশিরভাগ ব্যবহার হয়, এটা একবারে সব লিখে দেওয়া হয়েছে। তোমাদের মধ্যে কি কেউ এই ফর্মুলাগুলা মুখস্থ করতে কষ্ট হবে মনে করে বলতেছো যে ভাই একটা প্রমাণ দেখান, এই যে এম বাই এম করলে কেন মোল সংখ্যা বের হচ্ছে? কেউ কি এরকম আছো যে এইগুলোর মধ্যে কোনোটার প্রমাণ দেখতে চাও? এটা 9-10-এ আসলে শিখে আসার কথা বলে আমি প্রমাণ দেখাচ্ছি না, পরের কথাটা বলতেছি। তাপমাত্রা নিয়ে প্যাচ দিতে পারে যে ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিছিস, তুমি ভুলে ইউজ করে ফেললা। ভুল করো না ভাই, আপু বান্ধবীরা। ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 দিবা, এরপরে কেলভিন দিয়ে দিবা। মানে কি সিস্টেমটা হলো তাপমাত্রাটাকে কেলভিন স্কেলে যে কোনো মূল্যে নিবা, ডিগ্রি সেলসিয়াসে দেখ, ফারেনহাইটে দেখ, যে কোনোভাবে দেখ, 273 যোগ করে তুমি জিনিসটাকে কেলভিন বানাবা ডিগ্রিতে থাকলে। ফারেনহাইটে থাকলে ফারেনহাইট থেকে কিভাবে কনভার্সন করে সেটা একটু শিখা রাখো। ফিজিক্সে আমরা তাপগতিবিদ্যা যখন পড়াবো ফার্স্ট চ্যাপ্টারটা সেকেন্ড পেপারে, তখন দেখাবো। আর অন্যান্য স্কেল যদি থাকে, ফারেনহাইট, ডিগ্রি সেলসিয়াস, তারপরে জানা এটা কি আছে ভুলে গেলাম আমরা, কেলভিন আর কি, এই হ্যাঁ সেটাই, কেলভিন তো এখানে আছেই। আর এর মান এটা হইতে পারে, এটা হইতে পারে। তুমি যদি দেখো পি আর ভি এবং বাকি সবাইকে লিটার অ্যাটমসফিয়ারে নিয়ে যাওয়াটা সহজ এবং বেশি তথ্য ওই ইউনিটে আছে, তাহলে আর এর মানটা 0.082 বসাবা। আর যদি দেখো যে না সব কিছু এসআই ইউনিটে আছে, তখন 8.316-এই চলে যাবা। কোনো কারণে কেমিস্ট্রিতে আমরা নেক্সট ক্লাসে দেখব, যখন বেগ বের করতে হয় গ্যাসের বেগ, তখন কিছুতেই 0.082 আর এর মান বসানো যাইব না। কারণটা কি বকুল বলতে পারবা? মান্নান বলতে পারবা? মান্নান, কারণ লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে মেবি বেগ হয় না। হ্যাঁ এই তো একটু আগেই তো বললাম, বেগের ইউনিট ওইখানে আমরা প্রকাশই করি না জেনারেলি। সো ওইখানে তো বেগের ইউনিটই পাবা না তুমি, এসআই ইউনিট আসতেই হবে, তাই অবশ্যই এখানে চলে আসবা। তখন বেগ নিয়ে কাজ করাটা সহজ হবে যখন এসআই ইউনিটে তুমি আসবা। ওইখানে যে বেগের ইউনিট হয় না তা কিন্তু না, তুমি চাইলে বানাইতে পারবা, আজগবি একটা ইউনিট আসবে যেটা অপ্রচলিত ইউনিট। হয় না তা কিন্তু না, লজিক্যাল কথা না, হয় না কথাটা আমি যদি আগে একটু আগে বলছি, মানে হয় না বলতে আমি যেটা বোঝাচ্ছি এমন না যে লজিক্যালি আমি বানাইতে পারবো না। হয় না মানে হলো আমরা সবাই মিলে দেই না, ইউনিটটা ইউজ করি না, অপ্রচলিত। এক্স্যাক্টলি, হওয়াতে অনেক কিছু হওয়াতে পারবো আমরা চাইলে। হ্যালো, হ্যাঁ বলো, আমরা ক্লাসটা এখানে ক্লোজ করে দিচ্ছি।